প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমরা নবম দশম শ্রেণীতে যারা আছো তাদের তাদের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমাদের ক্ষেত্রে হয় কি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি যে রাসায়নিক বিক্রিয়াতে অনেকগুলা বিক্রিয়া দেখে মনে হয় যে না, চ্যাপ্টারটা অনেক লম্বা, পরীক্ষায় কোন প্রশ্ন আসবে কি না, এই ধরনের একটা টেনশন কাজ করে। কিন্তু মূলত আমি যদি এই সপ্তম অধ্যায়টাকে সামারাইজ করি তাহলে তিনটা টপিক আসলে। একটা হলো বিভিন্ন ধরনের বিক্রিয়া, এই যে সংযোজন, সংশ্লেষণ, আদ্র বিশ্লেষণ, পলিমারকরণ, এই বিক্রিয়াগুলা সংজ্ঞা সহ শিখে নেওয়া। তারপর 2 নম্বর হলো জারণ বিজারণ ঘটছে কিনা, আর 3 নম্বর হলো লাসাতিলের নীতি। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার এই তিনটা পয়েন্ট থেকেই প্রশ্ন তোমার আসবে। রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা যদি আমরা একটু চিন্তা করি তাইলে এই চ্যাপ্টার থেকে আসলে মূলত তিনটা জায়গা থেকে প্রশ্ন আসে। আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই চ্যাপ্টারটা অনেকগুলা বিক্রিয়া থাকলেও আসলে মূলত তিনটা টপিক। একটা কি হইতে পারে যে বিভিন্ন ধরনের বিক্রিয়া, এটা কোন বিক্রিয়াকে সমর্থন করে, এই যে সংযোজন, সংশ্লেষণ, আদ্র বিশ্লেষণ, অধক্ষেপণ, পানি যোজন, এটা বিভিন্ন ধরনের বিক্রিয়া। তার আরেকটা হইতে পারে জারণ বিজারণ, গুরুত্বপূর্ণ টপিক জারণ বিজারণ, যে জারণ বিজারণ যুগপৎ ঘটছে কিনা, বিজারণ, জারণ বিজারণ। আর তৃতীয় যে টপিকটা এটা হলো লাসাতেলের নীতি, লাসাতেলিয়ার নীতি, লাসাতেলিয়ার নীতি। আসলে আমরা যদি বিভিন্ন সময়ের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করি তাইলে দেখা যাবে এই তিনটা প্যাটার্নের মধ্যে কোনো একটা প্যাটার্ন তোমার পরীক্ষা আসছে। তাহলে চলো আমরা আসলে এই সপ্তম অধ্যায়ের সিলেট বোর্ড 2023, সিলেট বোর্ড 2023 একটা প্রশ্ন আসছিল, বোর্ড প্রশ্ন 2023 সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছিল তারা এটা পাইছিল। তো আমরা আসলে সপ্তম অধ্যায়ের আলোকে আমি বলছি যে তিনটা টপিকের মধ্যে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। এখন এই যে সিলেট বোর্ডে যে আসছে যে স্যার এই তিনটা প্রশ্ন আপনি বললেন যে তিনটা টপিক, অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার এই সপ্তম অধ্যায় অনেক লম্বা, অনেক বই করে, কোন বিক্রিয়া কিভাবে হয়। আসলে এত কিছু বই পাওয়ার কিছু নাই, তিনটা টাইপ তুমি সলভ করলে আসলে সব পারবা। তাইলে চলো আসলে আমরা একটু দেখি যে সিলেট বোর্ড 2023 সালে যে প্রশ্নগুলো আসছিল আমরা যদি একটু দেখি। আমরা এই এটা আসলে সুপ্ত যোজনী কাকে বলে, এটা আসলে আমরা পঞ্চম অধ্যায়ে আলোচনা করছিলাম যে কোনো পরমাণুর সর্বোচ্চ যোজনী থেকে কার্যকর যোজনী বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটা তার সুপ্ত যোজনী। অর্থাৎ কোনো মৌলের পরমাণুর সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর বিয়োগফলটা আসলে কি সুপ্ত যোজনী। তারপরে এইটা মনে হয় আমরা দ্বিতীয় অধ্যায়ে Cl2 2Cl এর মধ্যে পার্থক্য, অর্থাৎ এটা একটা দ্বিপরমাণুক অণু, আর এটা হলো 2Cl হলো ক্লোরিনের দুইটা বিচ্ছিন্ন পরমাণু। Cl2 এবং 2Cl এর মধ্যে পার্থক্য আসলে ইনডাইরেক্টলি এটা বুঝাইছে অণু, আর এটা হলো ক্লোরিনের দুইটা বিচ্ছিন্ন পরমাণু। Cl2টা হইলো আসলে একটা দ্বিপরমাণুক অণু, অর্থাৎ ক্লোরিনের একটা অণুতে দুইটা পরমাণু থাকে, আর 2Cl আসলে কি ক্লোরিনের দুইটা বিচ্ছিন্ন পরমাণু। ওকে, তা আমাদের মূলত আলোচনাটা হইলো সপ্তম অধ্যায় নিতে। সপ্তম অধ্যায় আসলে কি, যে স্যার আমি বলছি না এই তিনটা টপিক নিয়ে আসলে আমাদের এই চ্যাপ্টারের প্রশ্নগুলো আসে, তাহলে দেখো আসলে আমাদের মিলে কিনা। 3 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু নজরে নিই, 1 নং বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একটি যুগপৎ ঘটনা। 1 নং বিক্রিয়াটা কি, PbCl2 + Cl2 = PbCl4। তাইলে এই যে দেখেন 3 নাম্বার বিক্রিয়াটা আসলে আমাদের কোন জায়গা থেকে আসছে, এই যে স্যার জারণ বিজারণ। আমি বলছিলামই তো যে আমাদের আসলে এই তিনটা টপিক থেকে আসবে, যত ধরনের প্রশ্ন আসুক না কেন ঘুরে ফিরে তিনটার মধ্যে যে কোনো একটার মধ্যে পড়বে। তাইলে আসলে আমরা কি করব যে জারণ বিজারণ লেড PbCl2 + Cl2 PbCl অর্থাৎ টেট্রা ক্লোরাইড, লেড টেট্রা ক্লোরাইড, এই বিক্রিয়া জারণ বিজারণ যুগপৎ ঘটছে কি না। আচ্ছা, জারণ বিজারণ পরের প্রশ্নটা যদি দেখি যে সকল সংশ্লেষণ বিক্রিয়ার সংযোজন, আবার সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ নয়, এর মানে ওই যে বিভিন্ন ধরনের বিক্রিয়া দেখতে পাচ্ছেন স্যার। অর্থাৎ আমরা বলছিলাম যে আমি বলছি যে এই রাসায়নিক বিক্রিয়া আমরা তিনটা টপিক যদি পারি তাইলে আসলে এই চ্যাপ্টারটাই শেষ হয়ে যাচ্ছে। আমরা কি প্রমাণ পাইছি সিলেট বোর্ড 2023-এ আসলে এই বিভিন্ন ধরনের বিক্রিয়া এবং জারণ বিজারণ থেকে প্রশ্ন আসছে। তাইলে আসলে চলেন আমরা এই প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। ওকে, তো আমাদের আমরা যদি 3 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি,
1 নং বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একটি যুগপৎ ঘটনা। তা আসলে জারণ বিজারণ আসলে একসাথে ঘটে। এই যে জারণ ছাড়া বিজারণ সম্ভব না এবং বিজারণ ছাড়া জারণ সম্ভব না, এটা আমি দেখাইতে চাই। তা আমার আসলে প্রথম কাজটা কি, আসলে একটা বিক্রিয়া লেখার পরে আমার প্রথমেই আসলে তার জারণ মান বসাইতে হবে। তা আমরা 1 নাম্বার, আমরা যদি গ নাম্বার প্রশ্ন উত্তর করতে যাই, গ, তাইলে আমরা আসলে উদ্দীপকের বিক্রিয়াটা একটু লিখলাম। 1 নাম্বার বিক্রিয়াটা আসলে কি, PbCl2 প্লাস Cl2 সমান PbCl4। ওকে, এটা লেড ডাইক্লোরাইড বলতে পারি, এটা টেট্রাক্লোরাইড, অর্থাৎ লেডের সাথে 4টা ক্লোরিন আর এই জায়গায় 2টা ক্লোরিন। এখন জারণ বিজারণের ক্ষেত্রে প্রথম কাজটা হলো আমার জারণ মান বসানো। জারণ মান বসানোর ক্ষেত্রে আমরা জারণ সংখ্যা নির্ণয়ের কিছু নিয়ম আছে। তো ওই নিয়মগুলোর মধ্যে লেখা আছে, আপনার সপ্তম অধ্যায়ে দেওয়া আছে যে কোনো মৌলিক পদার্থের জারণ মান 0। তাই আমাদের এই জায়গায় মৌলিক পদার্থ ক্লোরিন। এখন আরেকটা প্রশ্ন যে স্যার আমি যে জারণ মান বসাবো, আমার কি পর্যায় সারণীর সব মৌলের জারণ মান মুখস্থ? না, সবগুলো মুখস্থ করার দরকার নাই। পর্যায় সারণী 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 17 নম্বর গ্রুপ আর অ্যালুমিনিয়াম আর অক্সিজেন আর যৌগমূলকগুলো মুখস্থ থাকলেই হয়ে যায়। তা আমরা জানি 17 নম্বর গ্রুপের ক্লোরিনের জারণ মান -1, অর্থাৎ 17 নম্বর গ্রুপের মৌলগুলোর জারণ মান আসলে কি, -1। তা আমি যদি -1 ইন্টু 4 দিই, এই অংশ হবে -4, এই জায়গায় হবে +4। অর্থাৎ আমরা জানি টোটাল যৌগের জারণ মান 0 হয়, তো বাম ডাইন অংশ যদি -4 হয়, তাহলে লেডের অংশ হবে +4, অর্থাৎ এই জায়গায় লেডের জারণ মানটা আসলে +4। এইদিকে যদি ক্লোরিন -1 ইন্টু 2, এটা কি +2। স্যার মোস্ট অফ স্টুডেন্ট যে জায়গাটায় ভুল করে, সেই জায়গাটা হইল আসলে অনেকেই মনে করে যে এই জায়গায় ক্লোরিনের জারণ মান -2 আর এই জায়গায় হচ্ছে -4। এটা একটা মারাত্মক ধরনের ভুল। আসলে জারণ মান চিন্তা করার সময় আমরা একটা পরমাণু হিসেবে চিন্তা করব। যে স্যার অনেকেই মনে করে যে Cl-2 থেকে সে -4 হয়েছে, এটা কি সম্ভব? এই Cl-2 এর অর্থ কি, যে ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করছে, ক্লোরিনের বৈশিষ্ট্য থাকে 7টা, সে সর্বোচ্চ একটা গ্রহণ করতে পারবে। এর মানে এই ধরনের ভুল করা যাবে না। আসলে হচ্ছেটা কি এই জায়গায়, যে আমরা জারণ মান বসানোর পরে দেখব যে কার জারণ মান বাড়ছে এবং কার জারণ মান কমছে। দেখা যায় লেড 2+ থেকে সে 4+ হয়েছে, বাড়ছে। সে যদি বাড়ে, সে আমরা জানি জারণ মান বাড়লে হয় জারণ বিক্রিয়া, এই হলো জারণ বিক্রিয়া। এখন এই জায়গায় দেখেন ক্লোরিন -1 ইন্টু 2, ক্লোরিন -1 ইন্টু 4। আসলে ক্লোরিনের জারণ মান -1, -4 না, 4টা তাকায় 4 হয়েছে, সমস্যা নেই। তো এই জায়গায় -1, এই জায়গায় -1, এই জায়গায় কোনো পরিবর্তন ঘটে নাই। কিন্তু আমি যদি এই ক্লোরিনকে একটু বিবেচনায় নিই, তাহলে দেখা যাচ্ছে 0 থেকে -1 হয়েছে। কেউ আবার বললেন না যে 0 থেকে -4 হয়েছে, কারণ ক্লোরিনে 4টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, তার জারণ মান আসলে -1। আপনি ওইভাবে মনে রাখবেন যে বিপদে পড়লে আমাকে একাই যেতে হবে। সবসময় জারণ মানের ক্ষেত্রে যে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, কয়টা গ্রহণ করছে, আপনি একটা পরমাণু চিন্তা করবেন, এই জায়গায় 4টা ক্লোরিন চিন্তা করার দরকার নাই। 0 থেকে -1 হয়েছে মানে কমছে, কমলে কি বিজারণ। আমরা জানি জারণ মান বাড়লে হয় জারণ বিক্রিয়া, জারণ মান কমলে হয় বিজারণ বিক্রিয়া। তাইলে এখন আমাদের লিখতে হবে আসলে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। তো দেখেন আপনি কিভাবে লিখবেন, দেখেন বিক্রিয়কে আমার লেড যেভাবে আছে আমি ঠিক সেইভাবে লিখে ফেললাম, লেড 2+, খালি জায়গা রেখে একটু উপরে উৎপাদেরটা লিখে ফেলবো, লেড 4+। স্যার এই জায়গায় লেড 2+ থেকে উৎপাদ হয়েছে 4+, আপনি একটু চিন্তা করেন, যা আছে তা আমি একবারে দিকে দিকে লিখে ফেলছি, বিক্রিয়কে 2+, উৎপাদে 4+। 2+ থেকে 4+ হইতে হলে সে আসলে কি করবে, 2টা ইলেকট্রন ত্যাগ করবে। আমরা জানি ইলেকট্রন ত্যাগ করলে তার জারণ মান বৃদ্ধি পায়, এই জন্য 2 থেকে সে 4 হয়েছে। এখন আসেন বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ আসলে কার করছে, বিজারণ অর্ধ বিক্রিয়া। দেখেন তো বিজারণটা আসলে কার করছে, বিজারণটা হয়েছে ক্লোরিনের। ক্লোরিনের বিক্রিয়কে আমরা আসলে জায়গায় Cl2 লিখবো না। Cl2 না লেখার কারণটা নয় যে Cl2 আসলে অণু, 2টা ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, তার অষ্টক বিন্যাস লাভ আছে। আমি একটা করে বিবেচনা করব যে ক্লোরিন বিক্রিয়কে আছে 0, উৎপাদের হইল কি -1। আমরা কি -4 লিখবো না, ক্লোরিনের জারণ মান -1। বিক্রিয়কে 0 থেকে -1 হয়েছে, কখন হয়েছে, সে যখন একটা ইলেকট্রন গ্রহণ করছে। 0 থেকে -1 হইতে হইলে আসলে সে কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে। এখন একটা প্রশ্ন হইতে পারে যে স্যার ওই জায়গায় উপরে ত্যাগ করলো 2টা ইলেকট্রন, সে গ্রহণ করলো একটা, সেটা কি হয় না, আমাকে ইলেকট্রনটা আসলে কি করতে হবে, সমতায়ন করতে হবে।
মনে করেন আপনি আপনার বন্ধুর সাথে মারামারি করতেছেন, আপনার বন্ধুরা আপনি দুইটা ঘুষি দিচ্ছেন, সে কি একটা খাবে? সে দুইটাই খাবে। এই জন্যই জারণ বিক্রিয়া যেটা ইলেকট্রন ত্যাগ করবে, বিজারণ বিক্রিয়া ততটা গ্রহণ দেখাইতে হবে। তাই আমি বিক্রিয়কে যেহেতু এই জায়গায় দুইটা ত্যাগ, এই জায়গায় গ্রহণ দেখাবো ট্রু। এখন আমি ইলেকট্রনটাকে শুধু ট্রু লিখতে পারবো না, টোটাল সমীকরণটাকে আমি 2 দিয়ে গুণ করে দিব। এই যে জারণ বিক্রিয়া দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, বিজারণ বিক্রিয়া দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, সুতরাং বলা যায় প্রদত্ত বিক্রিয়া জারণ বিজারণ যুগপৎ ঘটছে। এই হইল আসলে। আমি যদি এটাকে পরীক্ষায় বর্ণনাটা কিভাবে লিখবেন আমি যদি একটু বলে দিই, যে প্রদত্ত বিক্রিয়াতে দেখা যায় যে বিক্রিয়কে লেডের জারণ মান +2 উৎপাদে 4+, অর্থাৎ লেডের জারণ মান বৃদ্ধি পাইছে, এই ক্ষেত্রে লেড ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে। অপরপক্ষে বিক্রিয়কে ক্লোরিনের জারণ মান 0 উৎপাদে -1, অর্থাৎ ক্লোরিনের জারণ মান হ্রাস পাইছে, এই ক্ষেত্রে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে। অতএব বলা যায় প্রদত্ত বিক্রিয়া জারণ বিজারণ যুগপৎ ঘটছে। আশা করি আপনারা সবাই পারব। এখন আমরা পরের প্রশ্নটা আলোচনা করব। আমরা এটা আশা করি সবাই পারবো। এখন আমরা চলেন আসলে 4 নম্বর প্রশ্নটা আলোচনা করি। 4 নম্বর প্রশ্নটা আসলে কি, সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। তাইলে আমাকে প্রথমে সংযোজন বিক্রিয়া এবং সংশ্লেষণ বিক্রিয়া এই দুইটা সংজ্ঞা জানতে হবে। আপনারা নিশ্চয়ই পড়াশোনা করছেন থিওরিতে যে আসলে সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া। আমরা জারণ বিজারণ অংশটা মুছে ফেলি তাইলে। ওকে, এখন আসেন 4 মার্কের প্রশ্নটা যদি আমরা পরীক্ষার খাতায় লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখব? ঘ নাম্বার প্রশ্ন, সমস্যা নেই। ঘ, তো প্রত্যেক সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। 1 নং ও 2 নং এর আলোকে ব্যাখ্যা করো। আসলে আমাদের সংযোজন বিক্রিয়াটা কি ছিল? যে বিক্রিয়া একাধিক বিক্রিয়ক থেকে একটি মাত্র উৎপাদ উৎপন্ন হয়, একাধিক বিক্রিয়ক, সেটা মৌল মৌল হইতে পারে, মৌলযৌগ হইতে পারে, যৌগ যৌগ হইতে পারে, সমস্যা নেই। তাইলে যে বিক্রিয়া একাধিক বিক্রিয়ক থেকে একটি মাত্র উৎপাদ উৎপন্ন হয় তাকে সংযোজন বিক্রিয়া বলে। তাইলে এই জায়গায় একাধিক বিক্রিয়ক থেকে একটা উৎপাদ হয়েছে, সুতরাং এটা সংযোজন। এই জায়গায় একাধিক বিক্রিয়ক থেকে একটা উৎপাদ হয়েছে, সুতরাং এটা কি সংযোজন বিক্রিয়া, অর্থাৎ 1 এবং 2। আমরা আলটিমেটলি আসলে সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা দিব, যে বিক্রিয়া একাধিক বিক্রিয়ক থেকে একটি মাত্র উৎপাদ উৎপন্ন হয় তাকে সংযোজন বিক্রিয়া বলে। এই ক্ষেত্রে 1 PbCl2 + Cl2 যদি দেই PbCl4, এটা কি সংযোজন বিক্রিয়া। তারপরে আমি যদি 2 নাম্বারটা বলি, সোডিয়াম + ক্লোরিন সমান কি 2NaCl, এই যে। তাইলে যে বিক্রিয়া একাধিক বিক্রিয়ক থেকে একটি মাত্র উৎপাদ তাকে সংযোজন বিক্রিয়া বলে। আমি কিন্তু এই জায়গায় বলি নাই মৌল মৌল বা মৌলযৌগ, যাই হোক সমস্যা নেই, একাধিক বিক্রিয়ক থেকে একটা হলে এটাকে আমরা সংযোজন বিক্রিয়া বলি। তাইলে বলবেন যে আপনার 1 এবং 2 উভয়ই সংযোজন বিক্রিয়া, উভয়ই সংযোজন বিক্রিয়া। আবার এখন আপনি সংশ্লেষণের বিক্রিয়া সংজ্ঞা দিবেন। কি সংশ্লেষণ? হেডলাইন দিয়ে দেওয়ার দরকার নাই, আপনি শুধু সংজ্ঞায় বুঝাই দিবেন সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে। আমরা এটা শুরুই করব, যে সংযোজন বিক্রিয়া কেবল মৌল মৌলযুক্ত যৌগ উৎপন্ন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। তো এই জায়গায় এটা একটা মৌল, এটা মৌল, মৌল মৌল থেকে একটা যৌগ হয়েছে, অর্থাৎ এই উদ্দীপকের দুইটা বিক্রিয়ার মধ্যে এটা একটা মৌল, এটা একটা মৌল, মৌল মৌল মিললে যদি যৌগ হয় সেটাকে আমরা বলি সংশ্লেষণ বিক্রিয়া। তো সংজ্ঞাটা কি? যে সংযোজন বিক্রিয়া কেবল মৌল মৌলযুক্ত যৌগ উৎপন্ন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। অর্থাৎ 2 নাম্বার হইল সংশ্লেষণ বিক্রিয়া, কিন্তু 1 নাম্বার সংশ্লেষণ বিক্রিয়া না। এর মানে আমার দাঁড়াচ্ছে কি, এই 2 নাম্বার বিক্রিয়াটা সংশ্লেষণ এবং সংযোজন উভয়ই, কিন্তু 1 নাম্বার বিক্রিয়াটা কেবল সংযোজন, কেবল কি সংযোজন। অতএব বলা যায় প্রত্যেক সংশ্লেষণের সংযোজন, কিন্তু প্রত্যেক সংযোজন আসলে কি সংশ্লেষণ না। অর্থাৎ উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি সংশ্লেষণ এবং সংযোজন, কিন্তু 1 নং বিক্রিয়াটি সংযোজন হলেও সংশ্লেষণ নয়। আশা করি আসলে আমরা বিষয়টা সহজে বুঝতে পারছি। তো সিলেট বোর্ড 23, এভাবে আমরা যদি বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে এই চ্যাপ্টার থেকে মূলত 3টা প্যাটার্ন থেকে প্রশ্ন আসে। দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য কোনো গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে। ধন্যবাদ সবাইকে।